নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শককে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, ভারতবর্ষ আবারও বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে তাদের বার্তাটি দিয়েছে। ভারতবর্ষ যে বার্তাটি দিয়েছে, শীঘ্রই একটি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সরকারের নির্বাচনের ভারত দাবি জানিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে বসবাসকারী সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবিও তারা জানিয়েছে। কোনোভাবেই ভারতবর্ষ এই সরকারের উপরে আর এই অন্তর্বর্তী সরকারের উপরে আর কোনোভাবে আস্থা রাখতে পারছে না। সেই সঙ্গে বর্তমান বাংলাদেশের যে রাজনীতির যে কাঠামো আবর্তিত হচ্ছে, হাসিনা পরবর্তী সময়ে তার যদি দুটো অংশ আমরা ভাগ করি, আমরা দেখতে পাবো একটি হচ্ছে দেশের আভ্যন্তরীণ রাজনীতি কিভাবে চলছে, আর দেশের বিদেশে বাংলাদেশ বিষয়ে কী ধরনের রাজনীতি আবর্তন হচ্ছে। মূলত ইউনিস সরকার যে সরকারটি তৈরি হয়েছে, এই ইউনিস সাহেবের সঙ্গে হিলারি ক্লিন্টন এবং তাদের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, এদের মধ্যে সখ্য ছিল। সেই সখ্যতার কারণে এবং হাসিনা সরকারের প্রতি তৎকালীন যে আমেরিকার সরকার অনেক দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে তারা এক বিক্ষোভে ছিল। তখন হাসিনাকে সরিয়ে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়। সেই ব্লু প্রিন্টের অংশীদার ছিল এই ডক্টর ইউনূস। $29 বিলিয়ন এসছে বাংলাদেশে। সেই টাকার অংশে বিভিন্ন এই হিজবুত তাহির, জামাত, এই সমস্ত যে উগ্রবাদী সংগঠনগুলো হয়েছে, এদের কাছে টাকাগুলো যায় এবং তাদের দ্বারা মানুষজনকে টাকা দিয়ে খেপিয়ে এই সরকারের ভিতরে একটা জনরোষ তৈরি করে এই সরকারকে হটানো হয়েছে। এটা সর্বজন বিদিত। কিন্তু বর্তমানে কিভাবে এই দেশটা বেরিয়ে আসবে? ভারত প্রথমে ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়েছিল, ধৈর্য ধরো এবং অপেক্ষা করে দেখো বাংলাদেশে কী হয়। কিন্তু যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নেমে এসছে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল যে প্রেস মিটে বলেছেন যে কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, প্রায় এই কয়েক মাসে 2400-র উপর ঘটনা ঘটে গেছে। ব্যবস্থা নেওয়া হয়েছে নামমাত্র, বেশিরভাগকে বলা হয়েছে এটা রাজনৈতিকভাবে ঘটেছে, দলাদলির ক্ষেত্রে না। সংখ্যালঘু হওয়ার কারণে তাদেরকে আজকের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। ভারতবর্ষ এটাকে মেনে নেবে না এবং ভারতবর্ষ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়, এটাও কিন্তু বলে রেখেছে, দাবি জানিয়েছে। ভারত কখনই চাইবে না পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো উগ্রবাদী সম্পন্ন যে দেশগুলো তৈরি হয়েছে, তাদের দ্বারা ভারতবর্ষের যে নিরাপত্তা থ্রেট বা হুমকির মধ্যে রয়েছে, আবারও পূর্ব দিকে বাংলাদেশকে কেন্দ্র করে একটি উগ্রবাদী এবং চরমবাদী বা মৌলবাদী একটি সরকার গঠিত হোক, কখনোই ভারত চাইবে না। ভারত চাইবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকারের সঙ্গে ভারতবর্ষ তাল মিলিয়ে চলবে, সুসম্পর্কের মাধ্যমে চলবে। তাতে ভারতবর্ষ কখনোই পূর্ব দিক থেকে কোনো থ্রেটের সম্মুখীন হবে না। চাইছি যে বাহ্যিক রাজনীতি বর্তমানে চলছে, বিশ্বের যে তাবড় দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ কান্ট্রি, রাশিয়া, এই দেশগুলো যারা রয়েছে, তারা প্রত্যেকেই বর্তমানে চাইছে বাংলাদেশে একটি সুস্থিত এবং শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হোক। এটা কিন্তু বাইরের একটা চাপ রয়েছে। তাই তারা চাইছে এই ইউনিস সরকারকে হটিয়ে সে সেনা শাসক হোক বা অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আসুক, যে সরকার নিরপেক্ষতার সঙ্গে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবে, প্রাথমিক কাজ যাদের, তারপরে দেশের নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই সরকারকে যদি আর কিছুদিনের জন্য রাখা যায়, এই সরকার মানুষের যথেষ্ট ক্ষোভের কারণ তৈরি হবে এবং মানুষ তৈরি হয়েছে, ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। তাই এই সরকারকে আগামী দিনে বিদায় জানানো খুবই প্রয়োজন। এবং দেশের মধ্যে যে রাজনীতি চলছে, সেনাপ্রধান কিছুদিন আগে
যে স্টেটমেন্টটি তিনি দিয়েছিলেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে আর নয়, অনেক নিপীড়ন হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, অনেক শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ পরিকাঠামোর একটা সদস্য হিসাবে আর সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। এবারে অ্যাকশান নেওয়ার সময় এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেনাপ্রধান উপরে বাহ্যিক চাপ রয়েছে, বহির্বিশ্ব থেকে চাপ রয়েছে। আপনি দেশে এত সুশৃঙ্খল একটি সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন দেশে এতটা নারী নির্যাতন, এত ধর্ষণের দেশে পরিণত হচ্ছে দেশ? কোথায় কোথায় মানুষ গুম, মানুষকে পাওয়া যাচ্ছে না, মানুষ হারিয়ে যাচ্ছে। আপনার সেনাবাহিনী থাকতে থাকতে কী ব্যবস্থা নিচ্ছেন? তাই সেনাবাহিনী প্রধান হিসাবে একটা বড় পদক্ষেপ তিনি নিয়েছেন বা নিচ্ছেন, কিন্তু সেনাবাহিনীর মধ্যেও একটা বিভাজন লক্ষ্য করা গেছে। এই সেনাবাহিনীর মধ্যে হিজবুত তাহরীর সমর্থকরা রয়েছে সেনা সদস্যের মধ্যে, সেই সঙ্গে জামাতেরও সদস্য রয়েছে যারা জামাতকে সমর্থন করে এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে। একটি সেনাবাহিনী দেশের নিরাপত্তার সঙ্গে কাজ করবে, তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে না। কিন্তু সেনাবাহিনীর মধ্যে এই যে সদস্যের মধ্যে যে বিভাজন, এই বিভাজনের কারণে সেনাবাহিনী কিন্তু দুর্বল হচ্ছে, সেনাবাহিনী তার সঠিক পদক্ষেপ নিতে পারছে না। এই সরকার কোনোভাবে সেই রাস্তায় আসছে না। তাই এই সরকারকে না বিদায় জানিয়ে, এই সরকারকে না হটিয়ে কখনোই শান্তিপূর্ণ নির্বাচন করা বাংলাদেশে সম্ভব নয় বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার ব্যক্তিগত মতামত। দর্শকবৃন্দ হয়তো একমত হবেন, এই সরকারের দ্বারা কখনোই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে না। 8 মাস 9 মাস তারা সময় পেল, কোনোভাবেই তারা পরীক্ষায় পাস করতে পারলো না, কোনোভাবে এটা পরিষ্কার করতে পারলো না বা দেখাতে পারলো না যে তারা হাসিনা সরকারের থেকে অনেক বেটার শাসন ব্যবস্থা নিয়ে এসছেন, মানুষের জন্য অনেক কাজ করতে চান বা করছেন, এমন কোনো রায় কিন্তু তিনি দেননি বা সেই রকম কোনো শাসন মডেল কিন্তু ইউনিট সরকার দিতে পারেননি। তিনি এক প্রকার নীরবে সহ্য করে গেছেন। এই চেয়ারটা যেন তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই সেই চেয়ারকে বাঁচানোর জন্য সব অন্যায়কে তিনি মুখ বুজে সহ্য করছেন, প্রত্যেকটা অন্যায় তিনি লক্ষ্য করছেন, সে রিপোর্ট আপনার কাছে যাচ্ছে, কিন্তু তিনি না দেখেও না দেখার ভান করছেন, যাতে তার চেয়ারটা টলমলো না হয়, তিনি কিছুদিন ক্ষমতা থাকতে পারেন। শুধুমাত্র আওয়ামী লীগের অন্ধ বিরোধিতা, হাসিনার প্রতি তার বিপরীত অবস্থান করে সাপে লেলে সম্পর্ক, সেই স্বার্থের দিক থেকে তিনি আজকের বাংলাদেশকে একটা জাতিকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন। সত্যি একজন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের শাসন ব্যবস্থা কখনো কেউ আশা করে? তাই এই সরকারকে যদি না ফেলে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার, শুভবুদ্ধি সম্পন্ন যারা যোগ্যতম ব্যক্তি বাংলাদেশে রয়েছে এখনো, সংস্কৃতি মননশীল ব্যক্তিরা যারা অন্যায়কে অন্যায় বলতে পারে, ন্যায়কে ন্যায় বলতে পারে, তাদের মাধ্যমে যদি ক্ষমতায় একটি সরকার আসে, সেই সরকারের মাধ্যমে নির্বাচন হলে দেশে সুস্থিত এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, দেশের আইন শৃঙ্খলা ফিরে আসবে, দেশে একটি সুস্থিত পরিবেশ বর্তমান হবে, বাংলাদেশ আবার প্রগতির পথে এগিয়ে চলবে। কিন্তু এই সরকারকে বিদায় জানানো আবশ্যক, না হলে এই দুটো পলিটিক্স, দেশের ভেতরে রাজনীতি, দেশের বাইরের রাজনীতি, এই দেশটাকে শেষ করে ফেলবে। এবং ভারতবর্ষ কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে তার কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে যে কিভাবে এই সরকারকে তার রাজধর্ম মনে করিয়ে দিয়ে তাকে সেই জায়গায় আনা যায়, সংখ্যালঘুদের স্বার্থ সিদ্ধি করা যায়, দেশে একটি সুস্থিত এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়। ভারতবর্ষ সেটা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।